গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখানো আনো। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ আওয়ার এক্সট্রা। শুভ নববর্ষ। এই প্রথম বোধহয় আমাদের নববর্ষের দিনটিতে কোনো ঢাকের বাজনা শুনিনি, কোনো বাঁশি বাজেনি, রাস্তায় বাচ্চা তার বাবার হাত ধরে মেলায় বেড়ায়নি, নাগরদোলায় চড়েনি, পান্তা ইলিশের হইচই হয়নি, রমনা বটমূলে রবীন্দ্রসঙ্গীতের সুরে বাঙালির সকাল হয়নি। এমন বৈশাখ কি কখনো কেউ ভেবেছিল? অনেকেই বিষণ্ণ, কিন্তু বৈশাখ, এই রুদ্র বৈশাখ কি বিষণ্ণের কথা বলে, বিষণ্ণতার কথা বলে? তা হয়তো না। করোনা ভাইরাসের কথা আমরা জানি, সবাই ভয়ে আছি, ঘরে আছি, সাবধানে আছি, সুস্থ আছি। এবং এরই মধ্যে আমরা যদি মনে মনে আজকে এই বৈশাখটি আমাদের এই ধরিত্রীর জন্য উৎসর্গ করি, কেমন হয়? আসলেই অগ্নি স্নানে যেন আমাদের এই ধরা শুচি হয়। এবং আজকে এই ধরিত্রীর কাছেই আমাদের প্রার্থনা, পূজা, ভালোবাসা, প্রেম। এই প্রেম দিয়েই শুরু করব আমাদের আজকের বৈশাখী বিশেষ অনুষ্ঠান। এবং যারা যেখানে আছেন সেখান থেকেই এই প্রেমে তাদের নিবেদন জানাবেন। স্টুডিওতে সরাসরি পেয়েছি এমন একজন মানুষ, সঙ্গীতজন, খুরশিদ আলম। তাকে সবাই সঙ্গীত শিল্পী হিসেবে জানেন, কিন্তু আমার কাছে তিনি অন্য একটি নাম। শিল্পীদের মধ্যে এমন একজন মানবতাবাদী মানুষ, ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, রাজনীতিক টার্মোইল, যে কিছুই হোক না কেন, একজন শিল্পীর, একজন মানুষের একটা ফোন অন্তত আমাদের মতো অনেক সংবাদকর্মীরা পান। সেটা খুরশিদ আলম। সবসময় খোঁজ রাখছেন করোনায় কি হচ্ছে, আমরা কেমন আছি, সবাই কেমন আছে, শহরটা কেমন আছে, বাংলাদেশ কেমন আছে। এই মানুষটার কাছ থেকে তো আসলে বাংলাদেশের জন্য তিনি যে ভালোবাসাটা প্রকাশ করেন সেটা সরাসরি শুনতেই চেয়েছে। এই কারণেই আজকে মোটামুটি দূরত্বটা বজায় রেখেছি। আমরা বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং না, পার্সোনাল ডিস্টেন্সিং। অনেকখানি দূরে আমার থেকে, অন্তত 6 ফুট দূরে বসে আছেন, কিন্তু অন্তরে সবার কাছে। আর অন্তরের কাছের অনেক মানুষরা একটা দূরত্বকে কমিয়েছেন আমাদের টেকনোলজি ব্যবহার করে। সেই অন্তরের কাছের মানুষগুলোকে একে একে হাজির করব আপনাদের সামনে। আছেন পিন্টু ঘোষ এবং সুকন্যা মজুমদার ঘোষ। আমরা চট্টগ্রাম থেকে পেয়েছি মিঠুন চক্রবর্তীকে, চঞ্চল চৌধুরীকে পর্দায় দেখা যাচ্ছে। পরবর্তী আমরা রাহুল আনন্দকে পাচ্ছি, আমরা শিউলি ভট্টাচার্যকে পাচ্ছি। তারা সকলেই থাকছেন। আর দর্শক আপনারা থাকছেন যারা আপনাদের অভিজ্ঞতা, অনুভূতি, এমন একটি বৈশাখ পালনের কথা আমাদেরকে জানাতে চান। আমরা একটা সুখের খবর দিতে চাই আজকে করোনার দিনে। করোনার দিনে একটা বাংলার নববর্ষে সুন্দর একটি খবর, এই একটু আগে এটি নিউজের পর্দায় আপনারা চোখ রাখবেন নিশ্চয়ই, পুরো খবরটা আমরা দেখাবো। করোনা মুক্তির পথে, এখন করোনা থেকে মুক্তির পথে বিশ্ব। ভ্যাকসিন, প্রতিষেধক একটা পাওয়া গেছে এবং সেটা এখন মানুষের উপরে এটা টেস্ট করা হচ্ছে এবং সফল হবে বলে চায়না এবং রাশিয়া যুগপৎভাবে তারা দাবি করছে। সুতরাং খুব বেশি দূরে নয় আমাদের এই ভয় কেটে যাওয়ার। আর বাঙালি তো আসলে বীরের জাতি, কোনো কিছুতেই ভয় পায় না। দূর থেকে ভয় জয় করার একটা জয়ধ্বনি শুনতে চাই মিঠুন চক্রর কাছ থেকে। তারপরে আমরা আমার অন্য বন্ধু এবং শিল্পীরা যারা তাদের ভালোবাসার কথা জানাবেন। আর সঙ্গে তো খুরশিদ ভাই আছেন। শুরু হোক একটা ঢাকের বাদ্যি দিয়ে, দূরে তাতে কি হয়েছে। আমি কি আছি দিদি? হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ দিয়ে সবার আগে তোমাকে। আমরা কেমন আছো? সবাই খুব ভালো আছি। মিঠুন চক্র, আমরা একটু ঢাক শুনতে চাই, বাজনা শুনতে চাই।
অ্যাকচুয়ালি মানে থাক বাজনা তো শুনতে দিদি চাই, আজকে। বাজনা ছাড়া হ্যাঁ বৈশাখ হবে না, সেটা যেভাবেই হোক। হ্যাঁ, তবে বাংলার আদি ইনস্ট্রুমেন্ট তো ঢাক। সবাইকে শুভ শুভ নববর্ষ। আমার সাধু পিঞ্চু ঘোষ এখানে আছে, আমার বৌঠান সুকন্যা, আর দাদা আছে চঞ্চল দা, নমস্কার, শুভ নববর্ষ। নমস্কার, আজকে নমস্কার, ডুবকি শুভ বাজিয়ে জাস্ট জানি না কি হচ্ছে চারিদিকে, সবাই তো জানি আমরা, কিন্তু প্রকাশ তো করতে পারবো না, কিন্তু এমনিতে একটু ডুবকি বাজিয়ে যেই যেখান থেকে আছি জাস্ট একটু ছন্দের আভাস পাওয়া দেওয়ার চেষ্টা বাহ, করব, দেখি কি হয়। বাহ, যদি বাজাই সেটা হচ্ছে বাহ বাহ, আমার বাবা বলছে যখন, দ্যাটস ইট। শুধু আহা বললে তো হবে না, ওখানে পিন্টু ঘোষ এবং আরে, সুকন্যা মজুমদার আছেন। আমি জানি না ওনারা কি করবেন। এবার তো সাধু ভবা পাগলার কথা বলবো। বাহ, আমাদের এই মায়ার তরি আসলে আমরা বেয়ে যাচ্ছি। আমি নিশ্চিত যে আমাদের এই মায়ার তরি খুব শিগগিরই সুন্দর পারে পৌঁছে যাবে। আমরা এই করোনার বিরুদ্ধে বিজয় অর্জন করব। সবাইকে নববর্ষের শুভেচ্ছা এটিএন নিউজের মাধ্যমে। এবং এইরকম নববর্ষ আমার মনে হয় এর আগে আমরা কখনো পালন করেছি বলে মনে হয় না। আমরা এই টাইমটাতে লাইভ কনসার্ট এবং একদিনে অনেকগুলো কনসার্টের সাথে জড়িত থাকতাম, কিন্তু এটাও একটা আলাদা অন্যরকম আনন্দই বলা যেতে পারে যে একসাথে আমরা সবাই এক ফ্রেমে আছি এবং এই মুহূর্তে সারা বাংলাদেশ এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের তো সবার জন্য ভরসা করি হে ভব কান্তারি, ভরসা আমি ভরসা করি হে ভব কান্তারি, হালকি ছাড়িয়া তোমার দারে, নদী ভরার ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও রে, নদী ভরার ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও রে, ভরসা করি হে ভব কান্তারি, ভরসা করি হে ভব কান্তারি, হালটি ছাড়িয়া তোমার দাও রে, নদী ভরা ঢেউ
বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউরে বাইতে ছিল তরি পাগলা ভবা ভাঙা তরি চিতা জলে ডুবা ডুবা বাইতে ছিল তরি পাগলা 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 ভবা ভবা দয়াল ভবা ভাঙা তরি চিতার জলে ডুবা ডুবা চুবানি খেয়ে ধরেছে পায়ে চুবানি খেয়ে ধরেছে পায়ে ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউরে কেন মায়ার তরি বাউরে কেন মায়ার তরি রে বাহ 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 অসাধারণ। হাততালিও ওই দিক থেকে হচ্ছে, মানে স্টুডিওতে কিছু হচ্ছে না, চিটাগাংয়ে হচ্ছে, চঞ্চল যেখানে আছে সেখানে হচ্ছে, আর আমার মনে হয় সুকন্যা এবং পিন্টু ঘোষ যেখানে আছে সেখানেও আমরা হাততালির অ্যাম্বিয়েন্স পেয়েছি। আমি একটু খুরশিদ ভাই। ইটিএনের দর্শকদেরকে আমার নববর্ষের শুভেচ্ছা। সেই সঙ্গে সত্যি কথা বলতে কি, আজকে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো, দেশের এই করোনা ভাইরাস আক্রান্ত না হতো, তাহলে হয়তো আমি এখানে থাকতাম কিনা সন্দেহ ছিল। আজকে সবাই মঞ্চে থাকতো বিভিন্ন জায়গায়, তো সেটি হয়নি যে কোনো কারণে, কারণ পরিস্থিতি। আমি খুব নিজেকে ব্লেসড মনে করছি, মানে একেবারে সত্যি একেবারে প্রাণ থেকে মন থেকে কথাটি বলছি যে আপনাকে এইভাবে পেয়েছি। আপনি অনেক ব্যস্ত একটা মানুষ, করোনা না হলে আসলে বোধহয় আমি আপনাকে এত সরাসরি পেতাম না। আমার খুবই ইচ্ছা ছিল যে একটা লম্বা সময়ে আপনার কথা শুনবো, গানের কথা শুনবো, স্মৃতিচারণ শুনবো, এবং অন্য রকমের অনেক কথা বলেন আপনি। সত্যি কথা বলতে কি, যে পয়লা বৈশাখটা আমাদের বাঙালি একটা মানে গর্বের বিষয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি গর্বের বিষয়। এবং আজ থেকে 50 বছর আগে যদি আমি ভুল না করি, যে প্রথমে পয়লা বৈশাখটি ছোট আকারে স্বল্প পরিসরে হতো, তারপরে আস্তে আস্তে প্রথম ছায়ানট এটি উদযাপন করেন বলদা গার্ডেনে। 61 সাল থেকে ছায়ানট এটা ওই তখন ছায়ানট ছিল অগ্রণী বালিকা বিদ্যালয়, সেখানে বেনু ভাই ছিলেন, শাহিন সামাদ ছিলেন, তারপরে আপনার ইকবাল রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, আর সানজিদা পাতো ছিলেনই, ওয়াহিদুল হক ভাই ছিলেন। সেইখান থেকে আস্তে আস্তে বাঙালি জাতি খুব ইমোশনাল, আমরা যেটাই করি সেটাই বোধহয়, আমার যদি সবাই ক্ষমা করবেন, আমরা যেটাই করি সেটা বাড়াবাড়ি করতে চাই, মানে আমরা ডিসিপ্লিন মানতে চাই না শান্ত। তো দেখা গেছে যে যখন বলদা গার্ডেন থেকে ট্রান্সফার হয়ে এটা রমনা বটমূলে আসলো, বলদা গার্ডেনে যখন ছিল তখন যে মানে শৃঙ্খলাবদ্ধভাবে হতো সেটি কিন্তু আস্তে আস্তে লোপ পেতে আরম্ভ করলো।
এবং এটি এমন একটা ব্যাপার যে আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বকুলতলা বলা হয় সেইখানেও কিন্তু একটি পয়লা বৈশাখের একটা উৎসব হতো, সেটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো। কিন্তু ওই একটাই কথা বলি যে আমরা খুব শৃঙ্খলাবদ্ধ না, এবং সত্যি কথা বলতে কি যেটি করি না কেন বাড়াবাড়িটা খুব বেশি আমার মনে হয় মানে এই উৎসবে ঠিক যেই শৃঙ্খলার কথা বলছেন যে উৎসবে খুব তো উচ্ছৃঙ্খলতার কোনো ইতিহাস নেই, আমরা অনেক উৎসবমুখী, আমরা বাঙালির প্রাণের উৎসব বলি শ্রেষ্ঠ উৎসব, এবং ইউনেস্কোর হেরিটেজ আমাদের এই পয়লা নববর্ষের র্যালি, নববর্ষের এই উৎসবটি। তো সেখানে তো একটু উচ্ছ্বাস থাকবেই, সেই উচ্ছ্বাসের বাইরে আজকে নীরব নিথর আজকে কিন্তু টোটালি আজকে পুরো বাংলাদেশে মানে আমাদের এই পয়লা বৈশাখটা কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক না, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে এবং ইউনিয়ন লেভেলেও হয়। কিন্তু আজকে সবখানেই আমাদের করোনার একটা এই ভাইরাসের জন্য আজকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিংবা ডিস্ট্রিক্ট পর্যায়ে থানা পর্যায়ে হচ্ছে না। আমি বিশ্বাস করি যে আমরা যদি মানে সঠিক পদ্ধতিতে গতকালকে প্রধানমন্ত্রী যে ভাষণটি দিয়েছেন সেটির সঙ্গে যদি আমরা সবাই একত্রতা ঘোষণা করি দলমত নির্বিশেষে, এখন কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি তাকে কে আওয়ামী লীগ করে কে অমুক পার্টি করে এটা দরকার নেই। দেশের যে মহামারী আসছে এই মহামারীটাকে রুখতে হবে সবাই একত্রে। আমি একটা সত্য কথা বলি যে যখন বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন তখন যে বাঙালি 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল সেটা কি এখন আমরা করতে পারি না? অবশ্যই করতে পারি। কিন্তু আমার যেটা ক্ষুদ্র মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমরা কোনো গার্জিয়ান পাচ্ছি না। আমার এটা ব্যক্তিগত মত, কাউকে দুঃখ দেওয়ার জন্য কিংবা হিট করার জন্য আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা কোনো গার্জিয়ান পাচ্ছি না। কার কাছ থেকে আমরা পরামর্শ পাবো? এবং আমি এখন বলবো যারা শিক্ষিত সমাজ, সেটা পেশায় হয়তো অধ্যাপনা হতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আর্কিটেক্ট হতে পারেন, পেইন্টার হতে পারেন, শিল্পী হতে পারেন, নৃত্যশিল্পী, প্রত্যেকেরই মতামত নেওয়া উচিত। নিয়ে কোনটা করলে দেশের উপকার হবে, দশের উপকার হবে, এটি করা উচিত। এখন হঠাৎ একবার বললো যে 10 টাকায় সে চাল দিবে, 2 দিন দেওয়ার পর দেখা গেলো সেটি বন্ধ হয়ে গেল। আমি কেনই বা দেওয়ার সিস্টেম করলাম, চেষ্টা করলাম, আর কেনই বা বন্ধ করলাম? এই আলোচনাগুলো তো আমরা প্রতিদিনই করছি, এবং তারপরেও তো আমরা নববর্ষ পালন করছি এবং করোনার প্রত্যেক দিন মৃত্যুর খবর দিচ্ছি। আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে, তার পাশাপাশি আমরা টিকার নিউজে, আমরা স্ক্রল নিউজে দিচ্ছি যে আজকে সর্বোচ্চ কতজন মারা গেল কিংবা কতজন ধরা পড়লো, তো এগুলো থাকবেই। কিন্তু তারপরেও বাঙালির উৎসবটা আছে, আমরা কিন্তু ডিজিটালি এই উৎসবটা পালন করছি। আমরা ভবা পাগলার গান শুনলাম, আর চট্টগ্রাম থেকে দুবকি বাজাচ্ছেন আমাদের মিঠুন চক্র। আর আমি একটু চঞ্চল চৌধুরীর এরকম অন্যরকম একটা বৈশাখে চঞ্চল চৌধুরীর ভাবনা, চঞ্চল চৌধুরীর শ্রদ্ধা, আমরা বলছি যে আমরা এবারের বৈশাখটা ধরিত্রীর জন্যে প্রেম, ধরিত্রীর জন্যে ভালোবাসা আমাদের, আমরা তাকে উজাড় করে দিতে চাই। সবাই ঘরে থেকে কোনো অনিষ্ট না করে, একটাও পাতা না চিরে, একটাও ইলিশ মাছ না মেরে। চঞ্চল চৌধুরী একদম ঠিক, এটাই করা উচিত। আসলে আমি আরো কয়েকজন দেখলাম বলল, আজকে বেশ কয়েকটা লাইভ প্রোগ্রাম আমি ছিলাম, তা আমার কথার সাথে মিলল অনেকেরই, যে আমি মনে করি যে এটা হচ্ছে প্রকৃতির একটা প্রতিশোধ। মানে আমরা এই প্রকৃতির উপর এত অত্যাচার করেছি, মানুষ হিসেবে আমরা এত খারাপ হয়ে গেছি, এটা আসলে একটা সুযোগ আমাদের রিয়েলাইজেশনের জন্য। এই সুযোগটা আসলে দরকার ছিল। প্রত্যেকটা মানুষ তার নিজের ভেতরটা দেখতে পাচ্ছিল না, অন্ধ হয়ে গেছিল। তা এই একটা মানে দুর্যোগ, এই দুর্যোগে নিজেকে নিজে দেখা, পাশের মানুষটিকে দেখা, ভালো মন্দ নিজের সাথে নিজের হিসাব মেলানো, যে আসলে বিত্ত বৈভব তারপর স্বার্থপরতা এর জন্য আমার পৃথিবীতে আসা, নাকি মানুষের প্রতি প্রকৃতির প্রতি আমার কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করা। তা এই যে মহামারী, এটা কিন্তু এই প্রথম যে মানে সংক্রমণটা সারা পৃথিবী জুড়ে, এই দুর্যোগটা সারা পৃথিবী জুড়ে। তার মানে কি, এটা আমরা যতই মানি বা না মানি, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, আমি যদি প্রকৃতিটাও যদি মানি যে আমার জন্ম হয়েছে, আমি একটা প্রকৃতির একটা অংশ, এই মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ, তা সেই জায়গা থেকে সারা পৃথিবীটা এরকম মানে খেপে উঠলো কেন? প্রকৃতি কিভাবে কেন এই
আচরণটা করছে, যে এইরকম একটা সংক্রামক ভাইরাস দিয়ে আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে এক ভাবনার বিন্দুতে নিয়ে আসলো, যে আমরা সবাই কিন্তু এখন জন্ম মৃত্যু হিসাবে আছি। আমরা কেউ নিশ্চিত না যে আমরা কেউ আসলে আক্রান্ত হব কিনা, কারণ সবাই সচেতন না হলে তো আসলে কেউ রক্ষা পাবো না। আমি সচেতন, আমার পাশের মানুষটি সচেতন না, অতএব আমি হাজার সচেতন হয়ে কোনো লাভ নেই। তো এরকম আমাদের দেশের এখনো আমার যতটুকু বিশ্বাস বা জানা মতে অর্ধেকেরও বেশি মানুষ অসচেতন না, শুধু তারা বিষয়টা সম্পর্কে অবগতই না। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে যত প্রচার প্রচারণা করছি করোনার ব্যাপারে, এর থেকে বিচ্ছিন্ন কিছু জনগোষ্ঠী আছে আমাদের গ্রামে গঞ্জে, এবং আমি গ্রামের যতটুকু খবর জানি, স্থানীয় যারা প্রতিনিধি প্রশাসন আছে এরা কিভাবে সেটা ম্যানেজ করছেন জানি না। একটি গ্রামের হাট বাজার, একটি গ্রামের স্কুলে বা গ্রামের পাড়াতে কিভাবে মানুষ অসচেতন, এবং সেখানে সচেতন করতে গিয়ে আমার এক আত্মীয়, আমার এক বোন আছে, সে চাকরি করে, তার কথা হচ্ছে সে যখন গিয়ে বলছে যে এটা তোমরা এরকম ভাবে মেলামেশা করা যাবে না, বাড়ির বাইরে বেরোয়া যাবে না, তখন উল্টা ধর্মের দোহাই দিয়ে তারপর বলছে ও যারা বলে তাদেরই হয়, আমাদের কিছু হয় না, আমাদের আল্লাহ আছে, বা কেউ কেউ বলছে ভগবান আছে। তো ধর্মের দোহাই দিয়ে তো আর অসুখ বিসুখ থেকে আসলে বাঁচা যাবে না, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, আক্রান্ত হচ্ছে সব ধর্মের মানুষই, এখানে কোনো ভেদাভেদ নেই। যাই হোক, এই বৈশাখটা আমাদের জন্য একটা শিক্ষা। আমি চারুকলে পড়াশোনা করেছি, আমি নিজে আসলে বৈশাখের সঙ্গে একদম যখন স্টুডেন্ট ছিলাম, সেই মানে শোভাযাত্রা থেকে শুরু করে আলপনা সবকিছুর সাথে একদম মুখোশ তৈরি, একদম আমাদের অভ্যাস ছিল চারুকলায় যারা আমরা পড়াশোনা করেছি, সবার এটা করতেই হয় বা করেওছি, এটা ভালো লাগে আমাদের জন্য। একটা সপ্তাহব্যাপী বা 15 দিন ব্যাপী উৎসব, শুধু পয়লা বৈশাখ না, এটাকে মানে কেন্দ্র করে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে আয়োজন, তারপরের যে মানে দিনগুলো আমরা পার করেছি আগে পরে সবকিছু মিলিয়ে অসাধারণ সময়। তারপর যখন আমি আমার ব্যক্তিগত পেশা হিসাবে অভিনয়কে বেছে নিলাম, এই উৎসবকে কেন্দ্র করে তো আমাদের নানা আয়োজন থাকে। সারা বছর আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করি, আমাদের মিডিয়ার সমস্ত শিল্পী কলাকুশলী এদের সঙ্গে বিভিন্ন আয়োজনে দেখা হয়, ভাব বিনিময় হয়, কারণ সারা বছর আমাদের আপন মানুষ, একটা বড় পরিবার, তাদের সঙ্গে দেখা নাই। তারপরেও সবচেয়ে বড় যেটা, যে ডিজিটাল বাংলাদেশ, এই অনলাইনের মাধ্যমে আজকে প্রায় অনেক মানুষের সঙ্গে, যেটা আবার পয়লা বৈশাখ যদি এই করোনা যদি না হতো তাহলে হয়তো এই দেখাগুলো আবার হতো না, কথা হতো না। চঞ্চল আরো কিছু তো হয়তো করবেন, গান করেন, অভিনয় করেন, অনেক কিছু করেন, এবং আমরা বলছি যে আমরা আজকে ডিজিটালি হয়তো আমাদের প্রকৃতি মা, সেই প্রকৃতির মায়ের প্রতি আমরা অন্যভাবে ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রেম জানাবো। একটা বিরতির পরে ফিরছি, আমাদের সঙ্গে আমাদের এই 4-5 অতিথি আছেন, থাকুন আপনারাও। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখানো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখানো। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় সূচি হোক ধরা, এই শিরোনামে আমরা আজকে শুভ নববর্ষের অনুষ্ঠান করছি। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা যোগ দিয়েছেন স্কাইপে, আর স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। কথা শুনছিলাম চঞ্চল চৌধুরীর কাছ থেকে। আরও কি কিছু নিশ্চয়ই বলবেন, তার আগে কি আরও একবার একটু চট্টগ্রাম ঘুরে আসবো কিনা? মিঠুন চক্রবর্তী শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ দিদি, শুনতে যাই হোক, আমার তো একটা কথা বাজানোর আগে ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ টু এইচ নিউজ অ্যাজ ইউজুয়াল আমাকে, যাই হোক, এই ভার্চুয়াল ওয়েতে অ্যাটলিস্ট আমি আমার প্রিয়জনদেরকেও দেখতে পাচ্ছি, সাথে কিছু সঙ্গীতও শেয়ার করতে পারছি। আচ্ছা কিছু মানুষের সাথে হয়তো বা কানেকশন থাকা হয় ভার্চুয়ালি, কিন্তু তার মধ্যে একজন হচ্ছে পিন্টু ঘোষ, যার সাথে আমি কিছু হয়তো প্র্যাকটিস করলেই পাঠাচ্ছি, ও একটু বাহবা দিচ্ছে, এই আরামেই আমরা আছি। আজকে স্টেজে দেখা হয়নি, বা দাদাকেও বলছিলাম স্টেজটা আবার কখন পাবো জানি না, তবু একটু বাজানো হ্যাঁ হয়। কিন্তু আমি বারবার বলতে চাই, আমার নিজেরও মন অনেক অস্থির, আমি জানি সবার মন অনেক অস্থির, তবুও বসে বসে হাতে একটু একটু ছন্দ তোলা যদি আঙ্গুলে যায় তাহলে ভালো লাগবে। বিকজ সবাই যদি নেগেটিভিটি দিই তাহলে পৃথিবী চলবে কি করে। একটু বাজাই তাহলে চলি। বাজনাটা হবে প্রকৃতির জন্যই, ডেফিনেটলি দিদি যা বলছিল, যেটা এরকমই যদি হয়। আওয়াজটা আটকে গেল। বাহ বাহ, এখানে আমি একটু পিন্টু ঘোষ, সুকন্যা আর আমি চঞ্চলকে একটু বলতে চাই যে এখানে বসে খুরশিদ ভাই একটু কেমন জানি করছিলেন, মানে কোনো গানের কথা বোধহয় যে বিটটা হচ্ছিল, এই বিটটা অ্যাকচুয়ালি এটা ঢোলে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ইয়াতে আমার চাঁপাডাঙ্গার বউ ছায়াছবিতে আমি গান গেছিলাম, সেখানে খোল ছিল। আচ্ছা, সেটাই আমার মনে হচ্ছিল যে ওই যে আমার মা আমার স্বাদ নামই ছিল আসনা পুরিল সকলই ফুরে যায়, এই গানটার কথা মনে পড়ছে। গাজী ভাইয়ের লেখা একটা কীর্তন। একটু এক লাইন শুনবো নাকি? সব শিল্পীরা আছে। যাই হোক, যারা দেখছেন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু এইটি গাওয়ার চেষ্টা করি, যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এটি পান্নালাল ভট্টাচার্যের গাওয়া। আমি সেটি ইয়াতে চাঁপাডাঙ্গার বয়ে গেছিলাম। না, আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর এটা খুব প্রিয় গান এবং সবসময় উনি গুনগুন করতেন। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। এটুক মনে পড়লো আর কি, একটু গাওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয় সুকন্যা ঘোষ ওখান থেকে একটু কিছু একটা গুনগুন করছিলেন। আমি কি ঠিক?
একটা গান হঠাৎ করেই মনে হলো যে এটা গাই আজকে। আমার সবার আগে বলতে চাই যে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে। এটা বলার কিছু নাই, বাট আজকে অন্যরকম, দেশে তোমাকে একদমই অন্যরকমই লাগছে। অনেক ধন্যবাদ। লাগছে না। যাই হোক, এরপর যে গানটার কথা আমার জাস্ট মনে হলো তাই গাই। শুধু গানের দিন এলো কোনো গান এলো কোনো গান এ তিথি শুধু যেন দক্ষিণ এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান এলো বনে দুটি পাখি মুখোমুখি নিরে যে কানে কানে রূপ কথা কয়, এ তিথি শপথ মানে হৃদয় চাওয়ার, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, শুধু গানের দিন এলো কোনো গান শোনা, এলো কোনো গান শোনা। আমি আমার মতন করে একটু গাইবো। অপূর্ব। মানে আসলে গানে গানে সুকন্যা বলেই দিল যে আজকে আসলে এরকম করোনা নিয়ে দুর্ভাবনা, টেনশন, এইসব আমরা করব না। আর কাকে পাচ্ছি না, কেউ কারো কথা শুনছে না, কিচ্ছু আজকে শুনবো না। আজকে আমরা প্রকৃতির জন্যই বন্দনা হচ্ছে, এবং এই শুধু আসলে গানেরই দিন। এই জন্য তো যারা আছেন অতিথিরা একটু চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছেন। যারা গান করেন তারা তো আছেন এই শিল্পী, আর হাফ শিল্পী বলি আমি চঞ্চল চৌধুরীকে, তিনি বোধহয় একটু প্র্যাকটিস করে নেবেন না? আমরা চঞ্চলের জন্য একটা বিরতি নিতেই পারি, এই শুধু গানের দিন গান শোনাবার জন্যে একটা ছোট্ট বিরতি। চঞ্চল চৌধুরী রেডি থাকবেন, আমরা পিন্টু ঘোষ আর চঞ্চল চৌধুরীর কাছ থেকে বাকি গানটুকু শুনবো। অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়ে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখানো। অগ্নি স্নানে শুচি হোক ধরা, আজকে প্রকৃতি মায়ের প্রতি আমাদের নববর্ষের আয়োজন নিয়ে বসেছি ঘটা করে ডিজিটালি, আবার স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি আছেন। বিরতিতে যাবার আগে গানের দিনের কথা বলে গেলেন সুকন্যা ঘোষ। আমরা তৈরি থাকতে বলেছিলাম চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের কি তৈরি হওয়া হয়েছে নাকি আমরা এদিকে?
যেটা হচ্ছে যে সবসময় যারা খারাপ গায় বা পারে না তাদের যত তাড়াতাড়ি গেয়ে শেষ করে দিয়ে বাকি সময়টা বসে থাকা যায় তত স্টার শিল্পীর জন্য রেখে দিতে হয় শেষটা। কারণ এখানে যিনি আমাদের মানে পরম শ্রদ্ধেয় শিল্পী খুরশিদ ভাই বসে আছেন এখানে, পিন্টু তো আমার দাদা, সুকন্যা বোন, তারপর আমাদের চক্রবর্তী সাহেব, সবকিছু মিলিয়ে এইসব মিউজিশিয়ান শিল্পীর সামনে আমি তো সামান্য অভিনেতা। যাই হোক, মনে সাহস নিয়ে আর কি গেয়ে দেই প্রকৃতির উদ্দেশ্যে নিবেদন করি। গায়ক হিসাবে কিন্তু সাকসেসফুল। হ্যাঁ, অবশ্যই। সার্টিফিকেট আপনি পাওয়া গেছে। এইভাবে বলেন না, না, সত্য কথা বলতে অসুবিধা নেই, যেটা সত্য। আমি তো আসলে শেখা হয় নাই, গান কখনো শিখি নাই, শুনে শুনে গাওয়া। আচ্ছা, আমার একজন গুরু আছেন যাকে মনে মনে আমি গুরু মানি, ভূপেন হাজারিকা। বাবা, মানুষের গান বাবা, মানে লিখে যিনি, গেয়ে যিনি, সবচাইতে মানুষের মনের এবং শতাব্দীর সেরা গানটি মানুষ মানুষের জন্য। যাক, এখন ওই গানটা গাবো না, আমি সারা পৃথিবীর মানুষের জন্য একটা গান আছে আমাদের এই যে সংকটকাল। তা আমরা একটা যাত্রী, আসলে একটা নৌকারই যাত্রী, সকল যাত্রী একই নৌকার, সেই নৌকার গল্পটি বলি আর কি। মোরা যাত্রী একই তরুণী, সহযাত্রী একই তরুণী, মোরা যাত্রী একই তরুণী, সহযাত্রী একই তরুণী, যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে গর্ব মোদের প্রগতি, মোরা যাত্রী একই তরুণী, সহযাত্রী একই তরুণী, শুধু চোখ মেলে চাও দেখো স্বর্গ থেকে, হে মহাপ্রভু এই শূন্য সাগর, এই তরি পৃথিবীর সারা মানব জাতির, ঈশ্বর গড়ে দিল মিলনের নৌকো, ঈশ্বর গড়ে দিল মিলনের নৌকো, চোখ কারো কালো, কারো নীল, কারো পিঙ্গল, চোখ কারো কালো, কারো নীল, কারো পিঙ্গল, তাই তো দেখি তোমার আমার একই আকাশ, একই ধরনী, মোরা যাত্রী একই তরুণীর, সহযাত্রী একই তরুণী, মোরা যাত্রী একই তরুণীর, সহযাত্রী একই তরুণীর, যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে গর্ব মোদের প্রগতি, মোরা যাত্রী একই তরুণী। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা পিন্টুদার বোধহয় ভায়োলিনটা বাজবে বা ম্যান্ডোলিনটা মনে হয় বাজবে, আমি মানে বুঝতে পারছি, তাদের উসখুস থেকে বুঝতে পারছি কিছু একটা। আমি তো ঠিক বলেছি নিশ্চয়ই সুকন্যা? না, ও গান, হ্যাঁ গানই তো করবে। আমি গানেরটাই ইঙ্গিত করেছি, সেটা তো হাতে। ও একদম ভায়োলিন উঠে গেছে, কিন্তু এখন তুমি সঠিক। আমরা একটু ভায়োলিন শুনি, পিন্টুর একটু ভায়োলিন শুনি। আসলে পিন্টু তো মগ্ন করে দেয়, মাথায় দেয়। না, গান ভায়োলিন একসঙ্গে হবে। আমরা পিন্টুদাকে তাই দেখি, গান করেন, ভায়োলিন বাজাচ্ছেন।
বাহ 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 বাহ। এখানে আমার মনে হয় একটু খুরশিদ আলম ভাই কিছু একটা বলতে চাইছিলেন। না, ব্যাপারটা হচ্ছে যে উনি আমরা একটু ভার হয়ে গেছি, মানে সত্যি এরকম ভায়োলিন শোনার পরে মুখে কোনো কথা তা তো বটে আসে না, খুব মানে গম্ভীর হয়ে গেল পরিবেশটা, খুব বেশি ভীষণ গম্ভীর হয়ে গেল, মানে মানে অন্তরটা অনেক বেশি দ্রবীভূত হয়ে গেলে আর বোধহয় কথা আসে না। কি শুনবো? আবারই বলি যে এই যে প্রযুক্তির মাধ্যমে আজকে যেটি অনুষ্ঠানটা হলো, এটি আমার মনে হয় যে এটি আমার ব্যক্তিগতভাবে আমার অনেক বছর মনে থাকবে, যতদিন আমি জীবিত থাকবো এটি মনে থাকবে, এটি না ভোলার একটা অনুষ্ঠান। কিন্তু আমার একটা বোধ হচ্ছে যে আমরা করোনায় বলছি যে দূরে থাকুন এবং প্রযুক্তি আপনাকে অনেকখানি কাছে করে দিচ্ছে, কিন্তু সুর একটা বিষয় বোধহয় যেখানে মাঝখানে কোনো ব্যারিয়ার, আসলে সেখানে স্পর্শের একটা ব্যাপার আছে, সঙ্গীতের কোনো ব্যারিকেড কিন্তু রাইট না। আমরা যতই বলছি যে ওখানে মিঠুন উসকুস করছে যে ভায়োলিনের সঙ্গে বা সুকন্যার গানের সঙ্গে একটু বাজাবে, কিন্তু সেটা কাছে থাকতে হবে, টাচে থাকতে হবে, সামনে থাকতে হবে। সুতরাং একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ছোঁয়া অবশ্যই দরকার, কিন্তু করোনার পরে, এবং করোনার পরে আমাদের সকল স্পর্শের জয় হবে নিশ্চয়ই, এটুকু আমাদের প্রার্থনা থাকলো। আমরা আবারও বলি যে আমরা যদি সবাই একত্রে চেষ্টা করি এবং নিজ নিজ দায়িত্ব পালন করি, আমরা এটা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। একদম। একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আবারও ফিরছি সূচি হোক ধরা এই আয়োজনে। অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়ে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখানো। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় সূচি হোক ধরা, আমরা নববর্ষের আয়োজনে আছি। প্রকৃতি মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। রাহুল আনন্দ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্কাইপে। রাহুল, এই ঘরে থাকার দিন, এই করোনাকাল কেমন কাটছে? আমরা বাবা ছেলেরও অনেক পারফরমেন্স দেখছি, অনেক কিছু করছে, অনেক মজার মজার ভিডিও দেখছি, পোস্ট দেখছি, এটি নিউজও দেখাচ্ছে একটি ভিডিও। হ্যাঁ, অনেক আনন্দের বিষয়, অনেক আনন্দের বিষয়। রাহুল আনন্দের একটু শেয়ার আমরা করছি। হ্যাঁ, ভীষণ আনন্দের বিষয় যে বাবা ছেলের কাজ এটিএন নিউজ দেখাচ্ছে। হ্যাঁ, আমি ঘরে আছি এবং সবাইকে ঘরে থাকতে বলছি। চাই যে এই মহামারী কেটে যাক, এই প্রলয় সময় কেটে যাক। আমি তো আর তেমন কিছু জানি না, একটু শিল্প চর্চা করতে জানি, সেভাবেই গান বাঁধার চেষ্টা করছি, গানে গানে মানুষ সংযোগ। এইভাবেই সময় কাটাচ্ছি, নতুন নতুন গানে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, যাতে মানুষ ঘরে থাকে, কেউ যাতে ঘর থেকে বাইরে না যায় ও কারণে।
এবং সবাই যাতে আমাদের যে ডাক্তার ভাই, নার্স আপনারা আছেন, পুলিশ ভাইরা আছেন, তাদের সহযোগিতা করে সবসময়, সেটা চাচ্ছি। সেইটা নিয়েও একটা গান করেছি, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে লোক জানিয়ে। রাহুল, আমরা আজকে অন্যরকম একটা পয়লা বৈশাখ, এরকম আমরা কখনোই স্বপ্নেও ভাবিনি। অনেকে আক্ষেপ করছেন, আফসোস করছেন, হয়তো আবারও সেই চিরচেনা বৈশাখী উৎসবের চেহারা আমরা দেখব। কিন্তু এই করোনার সময় যে একটু প্রকৃতি কেমন করে দম নিচ্ছে, ঘরে বসেও যে একটা অন্যরকম বৈশাখের আমেজ পাওয়া যায়, সেটার একটা কি বলবো, খুবই দুর্লভ একটা অভিজ্ঞতা বাঙালি পেল। এটাই বা কম কি। মাঝে মাঝে তো বলতে ইচ্ছে ভাগ্যিস করোনা এলো। রাহুল, আমরা প্রকৃতির জন্য কি বলবো আজকে গানে গানে? এই আমি একটা গান করেছি, আমি গানটা যদি আপনি বলেন, অনুমতি দেন, বলেছি তাহলে আমি শোনাতে পারি। আমি গানটা শোনাতে পারি, যে গানের মধ্যে দিয়েই বিষয়টা হচ্ছে কি, আমরা প্রকৃতির প্রতি অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি আমাদের এই পৃথিবী মায়ের প্রতি, ধরিত্রী মায়ের প্রতি। তো তার প্রতিশোধ তো আমাদের উপরে আসবে, এইটাই স্বাভাবিক, তাই না? আজ হোক কাল হোক, আমরা দিনে 24 ঘন্টায় একবার রেস্ট নেই। হয়তো পৃথিবী রেস্ট নেয় 100 বছরে একবার, সেই 100 বছরের একবার হয়তো বা এখন প্রকৃতি রেস্ট নিচ্ছে, আমাদের ধরিত্রী মা জিরিয়ে নিচ্ছেন। সেই কারণে আমাদেরকে এখন ঘরে থাকতে হচ্ছে। এরোপ্লেন চলছে না, লক্ষ লক্ষ কোটি কোটি এরোপ্লেন বন্ধ, গাড়ি ঘোড়া চলছে না, মানুষজন এসি চালাচ্ছে না, চালাতে হচ্ছে না, ইনফ্যাক্ট আদালত বন্ধ। মানে প্রকৃতি মাতা আমাদেরকে বাধ্য করেছেন যাতে আমরা ঘরে থাকি। আমি কি গানটা শোনাবো? একদম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি একটু তাড়াতাড়ি করে অল্প একটু শুনিয়ে দিই, কেমন? আচ্ছা। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি 10 মিলে থাকো, 10-এর বোঝা, একের বোঝা 10-এর লাঠি। তো কিন্তু সবসময় পিতামাতা শিক্ষক শিখিয়েছেন মিলেমিশে থাকো। কিন্তু এই প্রথম আমাদের এক নতুন পৃথিবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে তোমরা দূরে দূরে থাকো, দূরে দূরে থাকো। এবং এমনই শিক্ষা প্রথমে হচ্ছে আমাদের হাতে এই সেলফোন দিয়ে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল করে দিল, ইন্টারনেট দিয়ে আরো ইন্ডিভিজুয়াল করে দিল। আগে গান শুনতাম আমরা সবাই মিলে, এখন হচ্ছে আলাদা আলাদা ঘরে ঘরে গান শুনি। পিন্টু এক ঘরে গান শুনে, সুকন্যা আরেক ঘরে গান শুনে, আমি এক ঘরে গান শুনি, তোর মা আরেক ঘরে গান শুনি। না মানে আমি বলছি আমরা হেডফোনে গান শুনি। এতটাই আলাদা করে দিল যে এখন আমরা সেটে নেই, আমরা দূর থেকে ঘরে থেকে আমরা অনুষ্ঠানে হচ্ছে, তাও আমরা দূরে থেকে এই নববর্ষে জুড়ে আছি। এটা অনেক আনন্দের, দূরে থেকে জুড়ে থাকি। ঘরে থাকা যাচ্ছে না আর দূরে থাকাটাই ভালো। দিগন্ত জুড়ে কালো মেঘ করে কোথাও নেই তো আলো। হাত ধরে থাকা যাচ্ছে না আর দূরে থাকাটাই ভালো। কোথাও তো নেই উপশম কোন প্রতিকার প্রতিরোধ, কোথাও তো নেই উপশম কোন প্রতিকার প্রতিরোধ। ভেবে দেখো তুমি এসব কি তবে প্রকৃতির প্রতিশোধ, ভেবে দেখো তুমি এসব কি তবে প্রকৃতির প্রতিশোধ। পুরে জল পাখি দোহাই দোহাই, উপায় কি বলে যাও, উপায় কি বলে যাও। বিনিময়ে তুমি সবটুকু নিয়ে যাচ্ছি যতটা চাও, বিনিময়ে তুমি সবটুকু নিয়ে যাচ্ছি যতটা চাও। পাখি বলে শোনো, পাখি বলে শোনো।
পাখি বলে শোনো, চাই না কিছুই, দোহাই দোহাই চুপচাপ ঘরে থাকো, প্রকৃতির লীলা বোঝা বড়দায়, ভালোবেসে তারে ডাকো, প্রকৃতির লীলা বোঝা বড়দায়, ভালোবেসে তারে ডাকো, দোহাই দোহাই চুপচাপ ঘরে থাকো, বোধ যদি থাকে শোধ করে দিও প্রকৃতির যত ঋণ, বোধ যদি থাকে শোধ করে দিও প্রকৃতির যত ঋণ, পৃথিবী আবার সুন্দর হবে ঝলমলে রঙিন, পৃথিবী আবার সুন্দর হবে ঝলমলে রঙিন, পৃথিবী আবার সুন্দর হবে ঝলমলে রঙিন, দোহাই দোহাই চুপচাপ ঘরে থাকো, ভালোবেসে তারে ডাকো। আমি কার সামনে গান শোনালাম, একটু আগে চেহারা দেখলাম, দেখে আমার হাত পা কাঁপছে। হ্যাঁ, এখন উনি বোধহয় কিছু একটা বলবেন। এই যে রাহুল যেভাবে বলছে প্রকৃতির লীলা বোঝা বড় দায়, মানে এসে খুরশিদ ভাই সবাই একটা কথা বললো, চঞ্চল ভাই একটা কথা বললো, রাহুলও একটা কথা বললো, যে আমরা যারা বা পৃথিবীতে যারা বাস করছে তারা একটা অনেক অত্যাচার করেছে, ঠিক আছে। এই চেতে পরিত্রাণের জন্য এখন আমার মনে হয় যে সবাই যেটা বলছে ঘরে থাকা, যেভাবে থাকা নিয়ম, সেভাবে যদি আমরা থাকি এবং প্রপার ওয়েতে যদি আমরা নিজেদের কেয়ার না করি, তাহলে সরকারের পক্ষে এককভাবে সমর্পণ না। আমি বিনয়ের সঙ্গে সবাইকে বলবো যে আমাদের দেশে যারা সেনাবাহিনীতে আছেন, পুলিশে আছেন, ডাক্তার, নার্স, তারপরে টেকনিক্যাল যারা আছেন, যার কাজ তাকে করতে দেন, ঠিকমতো করেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করেন। আমার মনে হয় যে এইটা আসছে, সবাই দুজনে এখানে যারা আছেন প্রত্যেকে স্বীকার করলেন যে তারা অনেক অন্যায় করেছেন, সেটা শুধরানোর এখন যে সুযোগ আসছে, এটা আমার মনে হয় না, এটা একটা বোধ, এবং বোধের সময় বোধহয় আমাদের বোধহয় এই ব্রিদিং টাইমটার দরকার ছিল। দম নিতে পারছিলাম না, খালি ছুটছি। তবে রাহুলের কথার সাথে আমি একমত যে করোনা একটা ধারণা, এবং এই ধারণাটা আগে আমাদের হাতে একটা সেলফোন দিয়েছে, এই নেটওয়ার্ক দিয়েছে, আমাদের অভ্যস্ত করেছে, এবং তারপরে এই ধারণা আমাদেরকে বলছে যে মাকে ছোঁয়া যাবে না, দিদিকে ছোঁয়া যাবে না, ভাবিকে বলা যাবে না, বাবার সঙ্গে গল্প করা যাবে না। এইরকম একটি সবচেয়ে দুঃখজনক ঘটনা যে নিজের একজন আত্মীয় মারা গেল, সেই আত্মীয়কে কবর দিতে সেটা অমানবিক একটা ট্রমা। এবং মানবিক বাংলাদেশে এই প্র্যাকটিসটা আমি জানি না যে কতখানি সুখকর হচ্ছে আমাদের এই ভয় দিয়ে, এই ভীতি দিয়ে। কারণ আমরা তো বারবার করে প্রচার করছি যে মারা যাচ্ছে 6 জন, কিন্তু আক্রান্ত হচ্ছে হয়তো 400 জন, বাকিরা তো সুস্থ হচ্ছে। আমি কেন সেই সুস্থ মানুষটি নই? এবং যিনি সুস্থ থাকবেন বলে যার কনফিডেন্সটা আছে, তিনি কেন একজন মুমূর্ষু রোগীর জন্য কেন সেবা করবেন না? সেই জায়গাটা বোধহয় আমাদের একটু আরেকবার নক করতে হয়। যাই হোক, রাহুল কি যোগ করবে নাকি পিন্টুদার গানের জন্য আমরা ওই যে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ, তাই না? আমি একটা কথা যোগ করতে চাই শুধুমাত্র খুরশিদ ভাইয়ের সাথে। বলো। আমি যোগ করার পরেই আমরা পিন্টু সুকন্যার দ্বৈত পারফরম্যান্সে চলে যাব। আচ্ছা, হ্যাঁ, আমি যোগ করছি এইটুকু, খুরশিদ ভাই বললেন যে সেনাবাহিনী কাজ করছেন, পুলিশ ভাই কাজ করছেন, ডাক্তার, নার্স, আপার, টেকনোলজিস্টরা কাজ করছেন, তাদের কাজটুকু তাদেরকে করতে দেওয়া উচিত, ঠিক আছে? সরকারের কাজ সরকার করতে দেওয়া উচিত, সরকার যেটা বলছে সেটাকে মান্য করা উচিত আমাদের প্রত্যেকের। ঘরে বসে থেকে এটা করলো না, ওইটা করলো না, এইটা এইভাবে করলে এইভাবে ভালো হতো, তারাও অনেক ভেবেচিন্তে কাজ, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা দেখানো উচিত। আর যার কাজ তাকেই করতে দেওয়া উচিত, ঠিক আছে? হ্যাঁ, নেটওয়ার্ক আমাদের হাতে দিয়েছে, কিন্তু নেটওয়ার্কের দুর্বলতাও দিয়েছে। সেই দুর্বলতাটা আমরা এখন এই ফাঁকে বুঝে নিচ্ছি। দায়িত্ব নিজের পালন করে। আচ্ছা,
আমরা কি একটু তাহলে ঘোষ মশাই হ্যাঁ। শুরু করেন। ঘোষ মশাইকে বলছি। আমি শুরু করব? হ্যাঁ। তো আমরা কিন্তু অনেকটা অহংকারী হয়ে গেছি আর সবার সাথে একমত। আসলে প্রকৃতি নিয়ে ভাবে কয়জন আছে? প্রকৃতি, পরিবেশ, পরিচিতি, প্রকৃতি, এগুলো আমাদেরকে বইয়ের মধ্যে আসলে পড়ায়। এগুলোর দরকারটা কিরকম সেই জিনিসটা আসলে আমাদেরকে ওইভাবে বোঝানো হয় না। তো যদি বোঝানো হতো তাহলে আসলে আমাদের নদীর কি প্রয়োজন আছে, আমাদের জলের কি প্রয়োজন আছে, গাছের কি প্রয়োজন আছে, একটি চড়ুই পাখিরও কি দরকার আছে, সেই জিনিসটা আমরা অবশ্যই মানতে পারতাম। তো যাই হোক, আমাদের আসলে খুব বেশি অহংকার করার কিছু নেই। আমরা এত বড় পৃথিবী, এত বড় প্রকৃতির কাছে কিছুই না আসলে। তো বাউল শাহ আব্দুল করিমের কথায় যেতে চাই। ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো রে পরার ধন লইয়া, একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত থুইয়া রে, একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত থুইয়া রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া, ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো রে পরার ধন লইয়া। মনরে 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 কি ধন লইয়া আইলায় ভবে, কি ধন যাইবাই লইয়া তুমি ধন লইয়া আইলায় ভবে, কি ধন যাইবাই লইয়া আপনি মরিয়া যাইবা এই সমস্ত থুইয়া রে, ভবে এসে ভুলে গেলায় ভবের মায়ায় পইরা রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া, ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো রে পরার ধন লইয়া, রে পরার ধন লইয়া, রে পরার, রে পরার ধন লইয়া। বাহ, এবার বিরতিটুকু রাহুল আনন্দ বিরতির কিউটা দিবে নিশ্চয়ই। আমি দিব আজকে বিরতির কি আজকে। হ্যাঁ, আচ্ছা, শুধু দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরক্তিতে, বিরতিতে। একদম আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আমরা আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠান সূচি হোক ধরাতে। অপেক্ষা করুন কিছুক্ষণ। একদম। স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি, শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়ে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি, শুষ্ক করে নাও আসি, আনো 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 তব প্রলয়।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা সূচি হোক ধরা আমাদের আজকের শিরোনাম। এই করোনাকালে আমরা একদম অন্যরকম একটি নববর্ষ উদযাপনই করছি ঘরে থেকে, পাশের জনের, কাছের জনের কাছে থেকে, অথবা দূর থেকেও প্রিয়জনের কাছে থেকে কেমন করে নববর্ষ পালন করা যায় এবং প্রকৃতির মায়ের প্রতি আমাদের যে বন্দনা, ভালোবাসা, প্রেম নিবেদন করা যায় তারই একটা সুযোগ বোধহয় এই করোনাকাল আমাদেরকে দিল। আর যেভাবে আমরা শুনছিলাম পিন্টু ঘোষ গানের পরপর স্টুডিওতে বসে রিয়েকশনটা এমন করে দিচ্ছিলেন, এরকম খুরশিদ আলম, যাকে একেবারে আমরা জীবন্ত কিংবদন্তি বলা যায় এই বয়সে, যেই একটা তারুণ্য কণ্ঠের মধ্যে তিনি বলছেন যে আমার পক্ষে বসে থাকা অনেক কঠিন। বোকার মতো বলছিলাম বসে থাকা কঠিন, মানে উনি গান না করে অনেকক্ষণ বসে থাকেন, এটাও একটা কঠিন। এটাও আসলে এই প্রজন্মের অনেকের জন্য একটা শিক্ষণীয়। রাহুল আনন্দ আছেন আমাদের সঙ্গে, পিন্টু ঘোষ, সুকন্যা ঘোষ আছেন আমাদের সঙ্গে, চঞ্চল চৌধুরীর সংযোগটা বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। মিঠুন চক্রবর্তী কি আছেন আমাদের সঙ্গে? সংযোগ হারিয়ে ফেলেছি। যন্ত্রশিল্পী মানে বেহালায় যিনি একেবারে এক হাত, সেই শিউলি ভট্টাচার্যকে আমরা তার সংযোগটি পেয়েছি। শিউলি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, চঞ্চলকেও পেয়ে যাব। আমরা একটু শুনছিলাম যে অনেকক্ষণ গান না করে থাকতে, আমরা একটু গানের কথাটাই না শুনি আজকে। ঘটনা বলি, সত্যি কথা বলতে কি আমি মানে এক জায়গায় বসে এতক্ষণ আমি মানে কিছু না করে চুপচাপ থাকা আমার পক্ষে খুব অসুবিধা হয়। তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে একটি গান গাওয়ার চেষ্টা করছি। এটি গীতিকার গাজী মাজল সাহেব, বাংলাদেশের অত্যন্ত আমি বলবো যে একজন জনপ্রিয় গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আমরা প্রায় এটা বিটিভিতে প্রচারিত হয়েছিল গানটি 1988-এ। সেই গানটি গাওয়ার আমি চেষ্টা করছি। সেটা ফ্লাড ছিল জন্য আমরা ফ্লাডের টাইমে গিয়েছিলাম। চলমান পৃথিবীতে চলছে শুভে, শুধু থেমে আছে কেন মানবতা, থেমে আছে কেন মানবতা। চলমান পৃথিবীতে চলছে সবে, শুধু থেমে আছে কেন মানবতা, থেমে আছে কেন মানবতা। মানুষ শোনে না মানুষের কথা, মানুষ বোঝে না মানুষের ব্যথা, মানুষ শোনে না মানুষের কথা, মানুষ বোঝে না মানুষের ব্যথা। এ মানুষ একটু সদয় হলে ক্ষতি কি, একটু সদয় হলে ক্ষতি কি। চলমান পৃথিবীতে চলছে সবে, শুধু থেমে আছে কেন মানবতা, থেমে আছে কেন মানবতা, থেমে আছে কেন মানবতা। আমি বিনয়ের সঙ্গে সবার কাছে একটি রিকোয়েস্ট করব যে আপনারা নিজ নিজ দায়িত্বটুকু নিজ নিজে পালন করবেন এবং এই মহামারী যেন আমরা খুব শীঘ্রই, মানে এই করোনা কিন্তু এই মানবতার পরীক্ষার জন্য একটা বিরাট একটা চ্যালেঞ্জ, যে এমনভাবে আমাদেরকে ট্রমাটাইজ করছে যে কেউ সবচেয়ে প্রিয়জন অসুস্থ হবে তাকে দেখা যাবে না, তাকে ছোঁয়া যাবে না। এটা ধাক্কা দিয়ে বোঝানোর চেষ্টা করলো না, এটা একটা পরীক্ষা এবং এই মানবতার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই কিনা, নাকি আমরা সত্যি সত্যি ভেতরের এই অমানবিকতাটা বেরিয়ে আসে। আমার সত্যি বলতে কষ্ট হচ্ছে যে একজন আর্টিস্ট, আপনি নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, গিটারিস্ট, এবং সেটা প্রায় 5-6 ঘন্টা পরে 9 ঘন্টা পড়েছিল। এবং নারায়ণগঞ্জের মেয়র তিনি আমার সঙ্গে ঘটনাটি শেয়ার করেছেন যে পরিবারের লোকজন সবাই লাশটি ফেলে রেখে দূর থেকে দেখে চলে যাচ্ছেন, মা দেখে চলে যাচ্ছেন, স্ত্রী দেখে চলে যাচ্ছেন, এবং 9 ঘন্টা এরকম একজন মানুষের লাশ পড়ে থাকা, এবং মেয়র নিজে উদ্যোগী হয়ে
তার দাফনের ব্যবস্থা করেছে এবং এইরকম ঘটনা প্রতিদিনই ঘটছে। অবশ্যই কেউ ভয়ে বলছে না যে আমার করোনা। আমরা বারবারই বলার চেষ্টা করছি যে করোনায় 100 জন আক্রান্ত হলে পয়েন্ট একজন, ঠিক একজনও বলছি না, মানে একজনেরও কম জনের আশঙ্কা থাকে এবং যিনি যার ভেতরে নাকি ইমিউনিটি কম, যারা নাকি আগে থেকেই অসুস্থ, যাদের শ্বাসকষ্ট আগে থেকে আছে, তাদের হয়তো একটু ক্রিটিক্যাল অবস্থা হয় এবং চিকিৎসা পেলে তারাও সুস্থ হয়ে ওঠেন। আর আমরা এতটা ভয় পাচ্ছি এই কারণে যে কোনো দেশেই ভেন্টিলেশন বা আইসিইউ জনপ্রতি একজন মানুষের করে থাকে না। সবচেয়ে বড় কথা হচ্ছে মুন্নিশা, আমি একটা কথা বলি যে এই করোনা ভাইরাসের এখনো কোনো মেডিসিন বের হয়নি, আমরা কিন্তু চেষ্টা করছে। হয়তো দেখা গেল যে 1 বছর কিংবা 6 মাস পরে হয়তো এটা পাওয়া যাবে। না, আমি একটু আশ্বস্ত করতে চাই, করোনা পজিটিভ হলে যে এত ভীতিকর নয়। আমার একজন সহকর্মী করোনা পজিটিভ, আমরা আপনাদেরকে জানিয়েছি, প্রেস রিলিজ দিয়ে জানিয়েছি, আমাদের অনুষ্ঠানেও বারবার বলছি, এবং সে এখন প্রায় পুরোপুরি সুস্থ, প্রায় প্রতিদিনই আমাদের সঙ্গে কথা হচ্ছে এবং অফিসে আসার জন্য আকুলি বিকুলি করছে। সো ঘটনাটা এরকমই। আমরা কেন এতটা ভয়ার্ত হয়ে অমানবিক হয়ে যাচ্ছি, অমানুষের মতো আচরণ করছি, সেটা বোধহয় আরেকবার একটু ভেবে দেখা দরকার। পরিচ্ছন্ন থাকবো, আমরা একটা যে আক্রান্ত থেকে একটু দূরে দূরে থাকবো, হাত ধোয়ার নিয়মটি মানবো, হাঁচি কাশির নিয়মটি মানবো, সেগুলো তো অবশ্যই। আমার সুরক্ষা, আমার শ্বাস আমার হাতে, এইটুকু যদি জানা থাকে তাহলে আমাদের আসলে লকডাউনেরও দরকার আছে কিনা আমি জানি না। আমি একটু রাহুল, সুকন্যা, পিন্টুদা কিছু যোগ নিশ্চয়ই করবেন, একটু একটু করে সবার কাছ থেকে একটু শুনতে চাই, সুরে সুরে অথবা কথায়, যে কোনো কিছুই। ছোট মানুষ, আমি তেমন কিছু বলি না। লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। আচ্ছা, থ্যাংক ইউ, সো অনার্ড। না, ঘটনা হচ্ছে আমি ছোট মানুষ, আমি খুব একটা কিছু বলি না, বড়রা আছেন সামনে, আমি আর কি বলবো, যোগ করবো এতটুকুই যে যে যার সচেতনতাটা, মানে নাগরিকত্ব প্রমাণ করার, এই যে আমি যে বাঙালি, আমি যে বাংলাদেশি, এবং সর্বোপরি আমি যে একজন ধরিত্রী মাতার সন্তান এবং মানুষ, যাকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে বা বলি, আমরা বলে অভ্যস্ত, পড়ে অভ্যস্ত, জেনে অভ্যস্ত, সেই মনুষ্যত্বের প্রমাণ দেওয়ার মনে হয় সময় এখনই। আর এইভাবে ভাবার কিছু নেই যে এই বোধহয় ক্রান্তিকাল চলে এলো, এই বোধহয় প্রলয়কাল চলে এলো, এই বোধহয় মরে যাব, এই সব গ্যালোরে বলে বলে আসলে যা ছিল হাতের মুঠোয় তাও কিন্তু হারিয়ে যাচ্ছে। যাটুকু পেয়েছি, নো এক্সপেকটেশনস এর মধ্যে থেকে যা পাচ্ছি তাই বোনাস, এবং জীবনকে প্রতিটা মুহূর্তে বাঁচতে হবে, এই শিক্ষাই কিন্তু আমাদের এখনই নিতে হবে। এখন যদি নিতে পারি তাহলে সত্যি আর মন খারাপ থাকে না। ছেলেটার মুখের দিকে যখন তাকাই তখন মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ, মানে সুখেই আছি মনে হয়। আর ধরিত্রী মাতারও শ্বাস নেওয়ার দরকার আছে, আমরা যেমন 8 ঘন্টা করে ঘুমানো দরকার আছে, ধরিত্রী মাতাও এখন ঘুমোচ্ছে, তাকে বিরক্ত না করাই ভালো। বাহ, রাহুল। আমি একটু সময় নিতে চাই, আমি আরেকটা গান করতে চাই অনুমতি পেলে। আচ্ছা, তুমি তোমার গান দিয়ে শেষ করব, কিন্তু তার আগে আমি তাহলে পিন্টুদার কথা শুনে আসি। আমিও গাবো, আমি একটা গান গাইবো 2 লাইন হলেও। আচ্ছা, অবশ্যই। আচ্ছা, তাইলে রাহুল আগে, তারপর আমি সুকন্যার গান শুনবো। আগে সুকন্যা গান গেয়ে নিক, আমি পরে গাইতে পারবো, অসুবিধা নেই। সুকন্যা, পিন্টুদা তুমি শুরু করে দাও। আচ্ছা, পিন্টু ঘোষকে 1 লাইন কথা বলবেন, তারপরে আমরা সুকন্যার গানে যাই। আসলে মানে কথা কি, আমরা অনেক ভাবে এই অবস্থাটা আমরা কিভাবে উতরাতে পারি, আমাদের নিজেদেরকে কিভাবে সুরক্ষা বা সুরক্ষিত রাখতে পারি, সেই বিষয়ে কিন্তু অনেকদিন যাবত বলা হচ্ছে। তো এর মধ্যে অনেক বড় ধাক্কা দিয়ে আমাদেরকে আসলে ঘুম থেকে হালকাভাবে জাগালে আসলে আমরা জেগে উঠিনি। তো এখন আসলে প্রকৃতি লাঠি নিয়ে আসছে। তো এটা এরকম একটা শিক্ষা হতে পারে
এর চাইতে বড় কারণ করোনার মতন আগেও কিন্তু সার্চ বা ইবোলা পৃথিবীতে আসছিল, তো ওইগুলোকে কিন্তু আমরা ফাইট দেওয়ার পরেও কিন্তু আমরা হাত ধোয়া বা নিজেদেরকে আসলে পরিষ্কার বা প্রপার স্যানিটেশনের মধ্যে রাখতে পারিনি। এই বিষয়টা আমাদের দেশের মতন জায়গাতে, যেহেতু আমরা দিন দিন অনেক বড় বড় বিল্ডিং করছি, প্রচুর একদল আছে অনেক কামিয়ে যাচ্ছে, কিন্তু যারা আসলে প্রপারলি আমাদের ভালো থাকার, প্রকৃতির ভালো থাকার চিন্তা করা দরকার, তাদের মনে হয় এই বিষয়টার মাধ্যমে আমাদের পুরো বিষয়টা আবার নতুন করে একটু ভাবার দরকার, যে কোন মানুষটিকে এই জায়গাটা দেবে, যে আসলে এই নির্ধারণ করে দেবে যে আমাদের এইভাবে চলবে। আমরা সুকন্যার গান অল্প একটু শুনতে পারবো, আর তারপরে রাহুলের গানও একদম এক প্যারা ছোট্ট করে শুনতে পারবো। শেষ সময়ের মধ্যে আছি। সুকন্যা, পালা রাহুলের গানে গানে আমরা বিদায় নেব। তার আগে খুরশিদ আলম কিছু বলবেন কিনা খুব ছোট্ট করে এক লাইনে? আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। বিনয়ের সঙ্গে সবার কাছে বলছি যে আমরা নিজেরা পারবো, অবশ্যই পারবো, যদি আমরা নিজেরা সঠিকভাবে চলাফেরা করি এবং নিজ নিজ দায়িত্ব পালন করি। এইটুকুই আমি বলবো, যে আসুন সবাই আমরা একত্রে চেষ্টা করি যাতে এই রোগের জন্য আমাদের যে অসুবিধা হচ্ছে সেটি যেন কেটে যায়, যেন অবশ্যই। একদম। রাহুল, আমি সরাসরি গানে যাচ্ছি। আমি আমাদের সম্মুখ সমরের যে যোদ্ধারা, তাদের প্রতি সম্মুখ সমরের যোদ্ধাদের কথা রাহুল বলছিলেন। রাহুলের সৈনিক ভাই, হ্যালো ডাক্তার, হ্যালো পুলিশ ভাই, হ্যালো নার্স আপা, হ্যালো সৈনিক ভাই, তোমাদের স্যালুট জানাই। নিজের জীবন বাজি রেখে এগিয়েছ মানব সেবায়, নিজের জীবন বাজি রেখে এগিয়েছ মানব সেবায়। তোমাদের তুলনায় আর কেউ নয়, তোমাদের তুলনা তোমরাই, তোমাদের তুলনা তোমরাই, তাই তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলা মায়ের মুখ, তোমাদের আশায় সাহসে বুক বাঁধে 16 কোটি লোক। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলা মায়ের মুখ, তোমাদের সাহসে আশায় বুক বাঁধে 16 কোটি লোক। অসুখে কাতর বিপন্ন মুখ হাসে তোমাদের ভালোবাসায়, তাই তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই। ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ